नमस्कार बंधुरा आज आपनादेर शोनाबो शरৎचंद्र चट्टोपाध्यायेर उपन्यास अवलम्बने चरित्रहीन। ज्योतिष हाईकोर्ट हईते फिरिया बाटिते पा दियाई देखिते पाइल सम्मुखेर बारान्दाय दुखाना आराम चौकिर उपर शशांक ओ सरोजिनी मुखोमुखी बसिया गल्प करितेছে। शशांक उठिया दाड़ाइया सहास्ये जवाबदिही करिल, आज काजकर्म एकटू सकाल सकाल शेष हो गेल, भाबलुम एइखान थेकेई चा किए एकसंगे क्लाबे যাব। बेश बेश बलिया ज्योतिष एकटुखानी हासि गोपन करिया बाड़ीर मध्य चलिया गेल। सरोजिनी दादार संगे संगे आसिबार उपक्रम करितेई ज्योतिष फिरिया दाड़ाइया कृत्रिम भत्सना सुरे कहिल, अतिथिके एकला फेले ए तोर कि बुद्धि बल तो सर। सरोजिनी आरक्त मुखे पुनराय चौकिर उपर बसिया पड़िल। भगिनीर लज्जाटुकु ज्योतिषेर चोखे पड़िते बाकी रहिल ना। जननीर आदेशे ताहाके आदालत हईते फिरिया कापड़ छाड़िया हाथ मुख धुइया तबे जलযোগ करिते हईत। मायेर सहित देखा हईतेई कहिल, शशांक एसेछेन, आज खाबार बाइरे पाठिये दाओ मा। मा बलिलेन, अच्छा बाइरे सरिये आछे बुझि। ज्योतिष घाड़ नाड़िया जानाइल, आछे। एकटुखानी चुप करिया थाकिया कहिल, अच्छा मा, एमन मानुष कोथाय आछे जानो जार शरीरे दोष नेই, शुधुई गुण। प्रश्नटाके जगत्तारिणी प्रसन्नचित्ते ग्रहण करिलेन ना। कहिलेन, केन तोरा जखन तखन आमाके ओ कथा बलिस ज्योतिष? आमी तो अनेकबार बलेছি আর আমার আপত্তি নেই, তোরা ভালো বুঝিস, ওর হাতেই শরীকে দে না। ज्योतिष कहिल, दोष ছাড়া মানুষ নেই মা, কিন্তু আমি অনেক রকম করে ভেবে দেখেছি সরোজিনী অসুখী হবে না। তাছাড়া ও বড় হয়েছে, ওর অমতেও কাজ করা যায় না। বলিয়াই দেখিতে পাইল সরোজিনী আসিয়া ধীরে ধীরে দাদার পিঠ ঘেঁষিয়া দাঁড়াইল। মা ভাড়ার ঘরের দরজার ভিতর হইতে কথা কহিতেছেন, সুতরাং তিনি কন্যার আগমন টের পাইলেন না। ज्योतिषের কথার উত্তরে বিরক্তিপূর্ণ স্বরে বলিলেন, এ কথা তো আমি কোনোদিন বলিনি ज्योतिष, ওই ধাড়ি মেয়ের বিয়ে তার অমতেই দেওয়া হোক। আমার যা স্বাদ ছিল সে যখন তোরা দুই ভাই বোনে মিলে গুছিয়ে দিলি, তখনই কি মেয়ের মনের ভাব আমি বুঝিনি বাছা? আমি সব বুঝি, বুঝেই তো মুখ বুজে আছি। এখন আমাকে মিথ্যে খোঁটা দেওয়া ज्योतिष। বলিয়া তিনি জল খাবার সাজাইতে বসিলেন। সংকোচে লজ্জায় সরোজিনী মাটির সঙ্গে মিশিয়া গেল। মা কিন্তু তাহার কিছুই জানিলেন না। ज्योतिष জবাব দিবার পূর্বেই তিনি নিজের কথার অনুবৃত্তি স্বরূপে পুনরায় বলিতে লাগিলেন, যাকে পেলে তোমার বোন খুশি হবেন তাকেই দাওগে বাছা। আমার মত আর বারবার জানতে হবে না, আমার মত আছে, তোমাদের বলে দিলাম। ভগিনীর নিরতিশয় সংকোচে ज्योतिष নিজেও অত্যন্ত সংকোচবোধ করিতেছিল, তবুও জোর করিয়া একটু হাসিয়া বলিল, কিন্তু মতটা প্রসন্ন মনে দেওয়া চাই মা। জগত্তারিণী কহিলেন, প্রসন্ন মনেই দিচ্ছি বাছা, প্রসন্ন মনেই দিচ্ছি, আমাকে আর বিরক্ত করো না তোমরা। ज्योतिष একটুখানি চুপ করিয়া ভাবিয়া দেখিল, ব্যাপারটা যদি এতটাই গড়াইল তবে মায়ের বিরক্তি সত্ত্বেও আজই একটা মীমাংসা করিয়া লওয়া উচিত। কারণ তাহাদের ক্লাবে লাইব্রেরিতে এই কথাটা আজকাল প্রায়ই আলোচিত হইতেছে, অথচ ঠিক কী হইবে তাহাও বোঝা যাইতেছে না। বাড়িতেও কথাটা প্রায়ই উঠে বটে, কিন্তু এমনি করিয়া থামিয়া যায়, অগ্রসর হইতে পারে না। শশাঙ্ককেও এইরূপ অনিশ্চিতের মধ্যে দীর্ঘকাল ফেলিয়া রাখা যায় না। সুতরাং বরকন্যার সুনিশ্চিত কামনার বিরুদ্ধে জননীর স্পষ্ট অনিচ্ছা ज्योतिष মাথায় পাতিয়া লইয়াই যা হোক একটা কিছু এখনই স্থির করিয়া ফেলিবার জন্য কহিল, তাহলে আমি মনে করছি মা, দু চারজন বন্ধু বান্ধবদের সামনে পরশু রবিবারে কথাটা পাকা হয়ে যাক, কি বলো? মা বলিলেন, ভালোই তো। সরোজিনী ধীরে ধীরে তাহার ঘরে চলিয়া গেল। রবিবারের সকালে ज्योतिषের বসবার ঘরটা বন্ধু বান্ধবে পরিপূর্ণ হইয়া উঠিতেছিল। নবদম্পতির বিবাহ সম্বন্ধে পাকা কথা হইবার পরে এইখানে মধ্যাহ্ন ভোজেরও একটা আয়োজন করা হইয়াছিল। আজ শশাঙ্কর বেশভূষাতেই শুধু যে বিশেষ একটা পারিপাট্য লক্ষিত হইতেছিল তাহা নয়, তাহার মুখ চোখেও আজ এমন একটু শ্রী ফুটিয়াছিল যাহাতে তাহাকে সুন্দর দেখাইতেছিল। কয়েকটি মহিলাও উপস্থিত ছিলেন, কিন্তু উপস্থিত ছিল না শুধু সরোজিনী। বেহারাকে দিয়া ডাকাইবার পরে ज्योतिष নিজে গিয়া তাহার ঘরের দ্বারে করাঘাত করিয়া
সত্তর বাহির হইবার জন্য অনুরোধ করিয়া আসিয়াছিল। অন্য কোনো দিন হইলে তাহার এই আচরণ অপরাধ বলিয়া গণ্য হইতে পারিত, কিন্তু আজ মার্জনা পাইবার অধিকার আছে জানিয়া সস্নেহ কৌতুকে অতিথিরা জ্যোতিষকে শুধু তাড়া দিয়াছিলেন মাত্র। তারপরে অনেক ডাকাডাকিতে বেলা 10টার কাছাকাছি সরোজিনী যখন উপস্থিত হইল, তখন তাহার চেহারা দেখিয়া উপস্থিত সকলেই বিস্ময়াপন্ন হইলেন। তাহার মুখ পাণ্ডুর, চোখের নিচে কালি পড়িয়াছে, যেন সারা রাত্রি সে এতটুকু ঘুমায় নাই। জ্যোতিষ নির্বাক হইয়া শুধু ভগিনীর মুখের প্রতি চাহিয়া বসিয়া রহিল। আকৃতি দেখিয়া সে যেন হতবুদ্ধি হইয়া গেল, কিন্তু ইহার অপেক্ষাও শতগুণ বড় বিস্ময় যে মুহূর্তকাল পরেই তাহার অদৃষ্টে ছিল, তাহা সে জানিত না। সেই প্রচণ্ড বিস্ময় যেন উপেন্দ্রর অতীতের ছায়া লইয়া সম্মুখের পর্দা সরাইয়া ঘরে প্রবেশ করিল। জ্যোতিষ চমকাইয়া উঠিল, বলিল, এ কি, উপিন নাকি? সরোজিনী কহিল, উপিন বাবু। বস্তুত দিনের বেলা না হইলে তাহাকে বোধ হয় ইহারা চিনিতেই পারিত না। সহসা নিজের চক্ষুকে যেন অবিশ্বাস হয়, যেন ভাবা যায় না মানুষের দেহ এমন করিয়া পরিবর্তিত হইতে পারে। উপেন্দ্র একটা চৌকির উপর বসিয়া পড়িয়া কহিল, শরীরটা তেমন ভালো নেই, পুরী থেকে আসছি, আজ ব্যাপার কি? সরোজিনী উঠিয়া আসিয়া উপেন্দ্রর হাতটা নিজের হাতের মধ্যে লইয়া মুখপানে চাহিয়া কহিল, কি অসুখ হয়েছে উপিনবাবু? বলিতেই তাহার দুই চক্ষু অশ্রুপূর্ণ হইয়া উঠিল। উপেন্দ্র তাহার বিবর্ণ ওষ্ঠপ্রান্তে হাসি টানিয়া কহিল, অসুখ তো একটা নয় বোন। উপেন্দ্র আজ এই প্রথম সরোজিনীকে ভগিনী সম্বোধন করিল। সরোজিনী তাড়াতাড়ি চোখের জল মুছিয়া ফেলিয়া কহিল, চলুন ও ঘরেই বসি গিয়ে, বলিয়া তাহার হাত ধরিয়া টানিয়া লইয়া এই জনাকীর্ণ কক্ষ হইতে ধীরে ধীরে বাহির হইয়া গেল, এবং সঙ্গে সঙ্গেই এই ঘরের সমস্ত আনন্দ উৎসব একেবারে যেন নিবিয়া গেল। জ্যোতিষ আসিয়া যখন সরোজিনীকে কহিল, উপিন ততক্ষণ বিশ্রাম করুক, তুমি একবার ও ঘরে এসো। সরোজিনী তখন ঘাড় নাড়িয়া শুধু সংক্ষেপে বলিল, আজ থাক দাদা। জ্যোতিষ হতবুদ্ধি হইয়া কহিল, থাকবে কীরকম? সরোজিনী তেমনি মাথা নাড়িয়া বলিল, না, আজ থাক। জগত্তারিণী খবর পাইয়া ঘরে ঢুকিয়া কাঁদো কাঁদো হইয়া বলিলেন, কেমন করে এত রোগা হলি বাবা? কিন্তু আর কোথাও তোর থাকা হবে না উপিন, আমার কাছে থেকে ডাক্তার দেখাতে হবে, নইলে এ অসুখ সারবে না। সরোজিনী জোর দিয়ে কহিল, হাঁ উপিনদা, তোমাকে আমাদের কাছেই থাকতে হবে। সেও আজ এই প্রথম উপেন্দ্রকে দাদা বলিয়া ডাকিল। উপেন্দ্র যে চিকিৎসার জন্যই পুরী হইতে চলিয়া আসিয়াছে তাহা জিজ্ঞাসা না করিয়াই সবাই ধরিয়া লইয়াছিলেন। উপেন্দ্র হাসিয়া বলিল, ফিরে এসে না হয় আপনাদের কাছেই থাকব, কিন্তু আজ আমাকে 1 ঘণ্টার মধ্যেই ছেড়ে দিতে হবে। জগত্তারিণী সবিস্ময়ে কহিলেন, আজই এক্ষুনি? কেন উপিন? উপেন্দ্র সতীশের কঠিন পীড়ার উল্লেখ করিয়া তাহার দাতব্য চিকিৎসালয় প্রভৃতি সংবাদ যতদূর জানিত বিবৃত করিয়া পকেট হইতে বেহারির পত্রখানি সরোজিনীর হাতে দিয়ে কহিল, 11:30টার সময় ট্রেন আছে, যা হোক কিছু খেয়ে নিয়ে আমাকে তাতেই যেতে হবে। যদি ফিরে আসতে পারি তখন আপনার আশ্রয়েই থাকব। জগত্তারিণীর মাতৃহৃদয় আলোড়িত হইয়া আবার চোখে অশ্রু দেখা দিল। সতীশকে তিনি মনে মনে অত্যন্ত স্নেহ করিতেন। সেই সতীশ আজ পীড়িত, কিন্তু উপেন্দ্র এই দেহ লইয়া তাহার সেবা করিতে চলিয়াছে শুনিয়া তাহার বুক ফাটিয়া যাইতে লাগিল। তিনি চোখ মুছিতে মুছিতে উপেন্দ্রর খাবার ব্যবস্থা করিতে ঘর হইতে বাহির হইয়া গেলেন। সরোজিনী চিঠিখানি আগাগোড়া 2-3 বার পড়িয়া সেখানে ফিরাইয়া দিয়া কিছুক্ষণ স্তব্ধভাবে বসিয়া রহিল। তাহার পরে কহিল, তোমার সঙ্গে আমিও যাব উপিনদা। উপেন্দ্র কহিল, এত বেলায় অনর্থক স্টেশনে গিয়ে কি হবে বোন? সরোজিনী কহিল, স্টেশনে নয়, সতীশবাবুর বাড়িতে, আমাকে তুমি সঙ্গে নিয়ে চলো। উপেন্দ্র অবাক হইয়া কহিল, পাগল হয়েছ? তুমি সেখানে যাবে কি করে? তোমার সঙ্গে? উপেন্দ্র কহিল, ছি, তা কি হয়? এরা তোমাকে যেতে দেবেন কেন? আর তুমি বা সেখানে যাবে কেন? সরোজিনী প্রবল বেগে মাথা নাড়িয়া শুধু বলিল, না, আমি যাবই।